আরে বিহান, এখানে বসে কি করছিস? কিছু না, এমনিতেই বসে মনের সুখে বাঁশি বাজাচ্ছিলাম, মনটাকে একটু চাঙ্গা করলাম। আরে কিছু না বললে হবে? এখনো তোমার ঘর হলো না, মনে তোমার এত কিসের চিন্তা? তুমি মশাই এখন থাকবে ফুরফুরে মেজাজে। তা বললে কি আর হচ্ছে? যার মাথার ওপরে এক মুঠো খড়কুটো নেই, কোথায় যাব কি করব তার কোনো ঠিক ঠিকানা নেই, সে কি আর ফুরফুরে মেজাজে থাকতে পারে? এই গ্রামে আসার পর থেকে সবাই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তাই বলে মানুষের করুণার পাত্র হয়ে কতদিন থাকা যায়? বিহান, তুমি এসব কি বলছো? তুমি আমার কলিজার বন্ধু, আমার যা আছে সবই তো তোমার। তাই কি হয় দিব্য? জানি তুই সবই আমার জন্য করতে পারিস, কিন্তু দিন শেষে না আমারও একা লাগে। মনে হয় তোর মতো যদি আমারও একটা মা থাকতো। কেন কেন হবে না রে? তুই কি আমাকে একেবারেই আপন ভাবিস না? আমার মাই তো তোর মা রে। হ্যাঁ রে, এই গায়ে তুই ছাড়া আমার আর আপন কে আছে বল? এখন বল, কোথায় যাচ্ছিস? মা আমাকে সোজা বলে দিয়েছে, মা পিঠা তৈরি করছে, আমি যেন তার ছেলে বিহানকে নিয়ে যাই। তাই নাকি রে? তাহলে তো ভালোই হবে, অনেকদিন হলো মিঠাই খাই না। চল চল, আর দেরি করিস না, পেটে বড্ড খিদে পেয়েছে। দিব্য আর বেহান বাড়ির পথে রওনা হয়। গ্রামের চাষি লতিফ মিয়া যখন বাজারে, তখন ঘন মেঘ বৃষ্টি চলে আসে। আল্লাহ রে, এই তো শুরু হইল আবার। আইজ বুঝি আমারে হাটে থাইকা যাইতেই হইব। এই যে ভাই, শুনছেন? এদিকে আসেন। এই নিন, এই পলিথিনটা মাথায় দিয়ে রাখুন। আমার দোকানে তো বেশি জায়গা নেই, কোথায় বসতে দেব আপনাকে? এই ঝড় বৃষ্টির মধ্যে বাজারে এসেছেন কেন? বাজারে নাই সে কি পার আছে নাকি? আমার মাইয়া ময়না বইলা দিছে, বাবা আজ বাজার থেকে আমার জন্য লাল ফিতা আনতে হইব, তার নাকি চুলের ফিতা নষ্ট হইয়া গেছে। মাইয়া কইল আর আমি বাজার আইব না, তা কি হয় নাকি? তা বুঝি মেয়েকে অনেক বেশি ভালোবাসেন, তাই না? মাইয়া ছাড়া যে কেউ নাই আমার, ওই ময়নাই আমার ঘরে আলোকিত কইরা রাখে। তাহলে তো তোমার ঘরে আলোর অভাব হয় না গো। ময়না বাড়িতে একা আছে, আমার যাইতে হইব। আরে মিয়া, যাবেন যাবেন, বৃষ্টির মধ্যে বসেন, দুটো গল্প করি। না গো বাবুল, আজ আসি, মাইয়াটা আমার বাড়িতে একা একা রইছে, বাড়ির দিকে যাই, না হইলে আমার মাইয়া আবার চিন্তা করব। আচ্ছা ভাই, তাহলে সাবধানে যান। লতিফ মিয়া পলিথিন মাথায় দিয়ে বাড়ির দিকে রওনা হলো। পথিমধ্যে বিহান পথিক আনমনে দাঁড়িয়ে দুহাত মেলে বৃষ্টিতে ভিজছিল। আরে এই বৃষ্টিতে কেউ ভেজে নাকি? এই পোলার তো ঠান্ডা জ্বর লাইগা যাব। লতিফ মিয়া এগিয়ে গিয়ে বলল, আরে বিহার, বৃষ্টিতে ভিজতাছ কেন? আরে তোমার তো ঠান্ডা জ্বর লাগবো। ও কিছু না চাচা, মনের কষ্ট হালকা করছি। আজ নতুন কথা শুনলাম বিহার, বৃষ্টিতে আবার কষ্ট হালকা হয় নাকি? চলো চলো, বাড়িতে চলো, গরম গরম খিচুড়ি খাইবা, চলো চলো। ও চাচা, বৃষ্টিতে খিচুড়ি হলে মন্দ হয় না, চলেন চলেন, যাই তাহলে। বিহান ও লতিফ একসাথে তাদের বাড়ির দিকে রওনা হলো। ময়না ঘর থেকে বেরিয়ে এলো। আব্বা, এতক্ষণে আপনার আসার সময় হলো, সাথে আবার এই বেহালারে কেন নিয়েছেন? ময়না পথিককে দু চোখে সহ্য করতে পারত না, সে মনে মনে বেশ অখুশি হলো। ময়না এই সব বলেন আমা, আমরা গ্রামের মানুষ ছাড়া বিহানের আর কেউ নাই, তো আইলাটা একটু আইগায়ে দাও।
তোয়ালে হাতে বিহানের দিকে এগিয়ে আসে ময়না। এই যে পথিক, নাও তোয়ালেটা, না হলে তোমার আবার জ্বর ঠান্ডা লেগে যাবে, তখন আবার গ্রামে আমার নামে বদনাম করবে। গ্রামের কার কাছে বলবো? হয়েছে হয়েছে, এখন বসুন, গরম গরম খিচুড়ি খাবেন। লতিফ আর বিহান বারান্দায় মাদুর পেতে বসলো। ময়না খিচুড়ি ভাতের সাথে বেশি করে লঙ্কা পোড়া দিল। তারা দুজনেই খেতে শুরু করলো। এবার বুঝবি রে পথিক, ময়না কি জিনিস। বিহান, তুমি কি আজকে আমাগরে এখানে থাকবা? না চাচা, এখানে থাকবো না। দিব্য বলেছে আজ ওদের বাড়িতে থাকতে হবে আমার এইখানেও থাকতে পারো। ওই যে একখানা ঘর পইরা আছে, সব আছে। তোমার চাচি আম্মার জিনিসপত্র আমি সব যত্ন কইরা তুইলা রাখছি। না না বাবা, মায়ের ঘরে আমি কাউরে থাকতে দিব না। এই সব কি বলস রে মা? বিহান, তুমি কিছু মনে কইরো না। না চাচা, আমি কিছুই মনে করিনি। ময়না তো আমার বোনের মতো, ওর কথায় আবার কি মনে করব? আর একটু দিমু বাবা। বিহান, না চাচা, আমার খাওয়া শেষ। আমার তাড়াতাড়ি দিব্যের বাড়িতে যেতে হবে। এত তাড়াতাড়ি যেতে হবে? তবে আসতে হয়েছিল কেন? দিব্য ময়নার দিকে তাকিয়ে কিচ্ছু বলতে পারল না। তাহলে এখন উঠি। আরে ও ময়না, তোরে তো সারাদিন ডাইকাও পাওয়া যায় না। কি যে বলো না চাচি আম্মা, আমি তো সারাদিন তোমার বাড়ির আশপাশেই থাকি। কি গো জহুরা, এতদিন পরে আমাগর কথা মনে পড়লো? মনে তো সবসময় পড়ে, সময় করে আর ওটা হয় না। বাড়িতে কেউ আসছিল মনে হয়। বারান্দায় মাদুর প্লেট এগুলো দেখে জহুরা বুঝতে পারে বাড়িতে কেউ এসেছিল। ওই তো বিহানাই ছিল, দেখলাম রাস্তায় দাঁড়াইয়া বৃষ্টিতে ভিজতাছে, তাই তো বাড়িতে নিয়ে আসলাম। ময়নার হাতে দুমুঠো গরম খিচুড়ি খাইয়া গেল আর কি। সে যাই বলো, বিহান কিন্তু অনেক ভালো ছেলে। ও আমার দিব্যর সাথেই থাকে। এই তো সকালে আমি দুজনকে একসাথে বসিয়ে খাওয়ালাম। ময়না দূরে দাঁড়িয়েছিল। হ জহুরা, এই যুগে এই রকম পোলা পাওয়া যায় না। মাঝে মাঝে ভাবি বিহানের হাতে কি ময়নারে তুইলা দিমু নাকি। আমি এই আছি এই নাই, আমি না থাকলে আমার মাইয়াটা তো একা হইয়া যাইব। বিহানকে বুঝি তোমার অনেক পছন্দ? ময়না এইসব কথা শুনে লজ্জায় সেখান থেকে চলে গেল। ওই তো দেখো, আমার ময়না মা লজ্জা পাইয়া চইলা গেল। বিহান রে আমার অনেক পছন্দ, কিন্তু তারপরেও মনে হয় পোলাডারে আর একটু পরীক্ষা করণ দরকার। জহুরা লতিফের কানে কানে বলে, শোনো, আমি বলি কি, ছেলেটারে যদি বাজিয়ে দেখতে চাও তাহলে মোড়লের ওই তালাবদ্ধ বাড়িতে একবার পাঠাও। যদি ওর মনের সৎ সাহস আর শক্তি থাকে তাহলে সেখান থেকে সুন্দরভাবে ফিরে আসবো, কারণ ওই ঘরে খারাপ মানুষ প্রবেশই করতে পারে না। কি কও জহুরা, আমরা সারা বিহানের তো কেউ নাই। আমরা কি এইরকম বিপদের মুখে বিহানরে ঠেইলা দিবার পারি? কও। বিহানরে তোমরাই ভালোবাসো, আমি ভালোবাসি না? দেখো, ও সৎ আর সাহসী ছেলে। আমার বিশ্বাস বিহান ওইখান থেকে ভালোভাবে ফিরে আসতে পারবো। তাইলে কি আর জমিদারের সাথে কথা কমু? বিহান হেঁটে হেঁটে দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। কানাইদার গরু দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে। কানাইদা গরুর পেছন দৌড়তে দৌড়তে আসছিল। আরে রে রে, বিহান না, বিহান! আরে আমার গরুর দড়িটা একটু ধর ধর। ও তুমি, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার গরু আমার হাতে ধরা পড়বেই, তুমি কোনো চিন্তাই করো না। সাথে সাথে বিহান গরুটার দড়ি ধরে ফেলে। বলেছিলাম না কানাইদা, তোমার গরু আমার হাত থেকে পালাতে পারবে না। এই নাও তোমার গরু।
তা বিহান, কোথায় গিয়েছিলি? এভাবে বসে বসে না খেয়ে কাল থেকে আমার খামারে কাজ শুরু করে দে। বয়স তো হয়ে গেল, বিয়ে শাদী কিছু করতে হবে না? কানাইদা, আমার তো কিছুই নেই, আমি কি করব? কে বলেছে কিছু নেই? তুই কাল থেকে আমার খামারে আয়, আমারও লাভ হবে, তোরও কাজ মিলবে। এই বলে কানাই তার গরু নিয়ে চলে গেল। দোকানের পরে ছিল মাওলানা সাহেব। দূর থেকে বিহানকে দেখে কিছু বলাবলি করছিল মাওলানা। আল্লাহ যারে কষ্ট দেয় ওর জন্য আবার রহমত লিখে রাখে। আজ বিহান যেটা করলো এটা হাক্কানি মুসলমানের দায়িত্ব। দোকানে জমিদার বসেছিল। শুনেছ মাওলানা, লতিফ মিয়া আজ সকালে আমার বাড়িতে এসেছিল। সে নাকি বিহানের সাথে তার মেয়ে ময়নার একটা সম্বন্ধ করতে চায়। সে তো খুব ভালো কথা জমিদার মশাই, তাহলে তো বিহান গ্রামের জামাই হয়ে যাবে। সবই ঠিক আছে, কিন্তু লতিফ আমাকে অন্য একটা কথা বলল। সে নাকি তার হবু জামাইকে পরীক্ষা করতে চায়, তাই তো আমার পুরনো ভাঙা বাড়িতে তাকে একটু পাঠাবে। না না জমিদার মশাই, তা কি হয় নাকি? আপনার ওই ভাঙা বাড়িতে না জানি কত বিপদ লুকিয়ে রয়েছে। শুনেছি ওই বাড়িতে যারা গিয়েছে সবাই পাগল হয়ে ফিরেছে। বিহান ছোট্ট একটা ছেলে, ওখানে গেলে ফিরে আসতে পারবে না। যাই হোক, আমার ভাঙা বাড়িতে আবার সৎ, সাহসী, শক্তিশালী মানুষ গেলে কিন্তু ফিরে আসতে পারে। কিন্তু এরকম ছেলে পাবো কোথায়? লতিফের কথা শুনে আমার মনে হলো বিহান এমন ছেলে, বিহানের মধ্যে সততা আছে, সাহস আছে, শক্তি আছে। তা না হলে লতিফের জামাই হবে কি করে গো? কাল সকালে বিহানকে ঘরের চাবিটা দেব, দিয়ে সবাই দেখব যে বিহান আসলে কি বলে। যদি রাজি থাকে তাহলে তো আমরা বুঝেই ফেলবো বিহান ওই ময়নার সাথে শুভ কাজে রাজি আছে। ঠিক আছে, আপনারা গুরুজন যা ভালো মনে করেন তাই করেন। পরের দিন সকালবেলা মোড়লের সেই তালাবদ্ধ বাড়ির সামনে গ্রামের অর্ধেক মানুষ জড়ো হয়। সবাই আসলেও ময়না কিন্তু লজ্জায় সেখানে আসেনি। ময়না ঠিকই বাড়ি থেকে মনে মনে বিহানের জন্য দোয়া করছিল, কারণ বিহান পথিককে সে ভালোবেসে ফেলেছে। জানি না অজানা পথিক, তোমার প্রতি আমার এত কেন মায়া? তুমি কি বোঝো না, তোমাকে ভালোবাসি বলি তোমার সাথে অমন সাথ সাথ করি। আমি জানি তুমি আমার জন্য হলেও এই কাজে সফল হবে। বিহান এই চাবিটা দিয়ে তালাটা খুলবে। ঘরের মধ্যে একটু ভৌতিক কিছু ঘটতে পারে, তবে তোমার সৎ সাহসের শক্তি দিয়ে তুমি ভালো মানুষের পরিচয় দেবে। অনেক পুরনো একটা আংটি আছে এই ঘরে, আর একটা চিরকুট। সেই দুটোই তোমাকে এনে আমার হাতে দিতে হবে। আপনি চিন্তা করবেন না চাচা, ভূতে আমি তেমন কোনো ভয় পাই না। আমি আপনার কাজটা ঠিকঠাক করতে পারবো। তা বিহান, তুমি কি বুঝতে পেরেছ তোমাকে আমরা কি দায়িত্ব দিচ্ছি? বাড়ির বিষয় তো সবই বুঝলাম চাচা, কিন্তু অন্য কোনো বিষয়ে কিছুই বুঝতে পারছি না। ও তোমারে বুঝতে হইব না বাবা, জমিদার মশাই যা যা কইল তাই তুমি মন দিয়া করো। এরপর বিহান চাবি নিয়ে তালা খুলে ওই বাড়ির ভেতর চলে যায়। প্রথমে বিহান একটু ভয় পাচ্ছিল। ওরে বাবা, এত পুরনো বাড়ি, কি অদ্ভুত সব আওয়াজ! কে কে কথা বলছে? আমি কিন্তু কাউকে ঠকাইনি। আমি ভালোবেসেছি, মন থেকে ময়নাকে ভালোবেসেছি, আর তার জন্যই আমি এই কঠিন পরীক্ষা দিচ্ছি। আমাকে পারলে সাহায্য করো,
ক্ষতি করো না। এই বলতে বলতেই বিহানের সামনে দিয়ে একটা কালো বেড়াল চলে যায়। বিহান আচমকা চমকে ওঠে। সেও ভালো, আমি আবার ভাবছিলাম ভূত না তো। ওই তো, ওই তো, ওটাই মনে হয় সেই বাক্স যেখানে পুরনো আংটি আর চিঠিটা পাওয়া যেতে পারে। বিহান বাক্সটা থেকে ধুলো ঝাড়ে, সেই পুরনো বাক্সটা খোলে। বিহান বাক্সের মধ্যে অনেক পুরনো জিনিসপত্র দেখতে পায়। সেখানে একটা আংটি ও একটি চিঠিও পায়। আংটি আর চিঠি হাতে নেবার সাথে সাথে বিহানের মাথার ওপর দিয়ে বাদুড়ের মতো কিছু একটা ছায়া লাফিয়ে চলে যায়। বিহান ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে। বিহান, তুই এখান থেকে চলে যা, এই জায়গা তোর জন্য না। আমি এখানে থাকতে আসিনি গো, আমারও যে তোমার মতো একটা ঘর চাই, একটা মানুষ চাই। তাই এই কঠিন পরীক্ষা দেওয়ার জন্য এখানে এসেছি। তুমি আমাকে সাহায্য করো। সবার আগে এই রহস্যটা আমাকে জানতে হবে। আমি বাইরে গেলে জমিদার আমার হাত থেকে চিঠিটা নিয়ে নেবে, তাই আমি এখান থেকেই চিঠিটা পড়ে নেই। আমি জমিদার জহিরুদ্দিন, আমার ভালোবাসার রূপবান এই ঘরে বন্দি আছে। ওর বাবা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি, তাই রূপবান আমার ওপর অনেক অভিমান করেছে। জানি না রূপবান তুমি বেঁচে আছো কিনা মরে গেছো। যদি বেঁচে থাকো, এই চিঠি আর আংটি নিয়ে আমার ভালোবাসার প্রমাণ দাও। সে তো অনেক আগের কথা। তার মানে রূপবান কি মারা গিয়েছিল? এই চিঠি কি রূপবান দেখেনি? ভালোবাসার জন্য মানুষ জীবনও দিতে পারে। এই অজানা কথা গ্রামবাসী সবাইকে জানাতে হবে। আর দেরি নয়, এখন আমাকে বাইরে যেতে হবে। সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। বিহান পেছনে না তাকিয়ে চিঠি আর আংটিটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। সাথে সাথে ঘরের ভেতর থেকে একটা আলো বের হয়। মনে হচ্ছিল এই ঘরের অভিশাপ কেটে গেছে। গ্রামবাসীরা সবাই একটা আনন্দের হাসি দেয়। জহুরা এগিয়ে আসে। ময়না কোথা থেকে হাঁপাতে হাঁপাতে চলে আসে। বিহান বাবা, আমি জানতাম তুই ভালোই ভালোই ফিরে আসবি। আমি তোর ভেতরে সেই সৎ সাহস দেখেছিলাম। জমিদার মশাই খুব আগ্রহ সহকারে বিহানের দিকে এগিয়ে আসলো। বিহান বাবা, কিছু পেয়েছ? আমার বোনের শেষ কোনো স্মৃতি? বিহান। জমিদার চাচা, আপনার বোনকে যে ভালোবাসতো তার হাতের একটা চিঠি পেয়েছি, পুরনো একটা আংটি, আর আপনার বোনের জমানো স্মৃতি খুঁজে পেয়েছি। বিহান, তোরে জিনে ধরে নাই তো? ময়নামা, বড়গোর মধ্যে কথা বলতে নাই। জমিদার মশাই কথা বলতেছেন না। বিহান ময়নার কথার কোনো উত্তর দেয় না। জমিদার মশাই, আপনি এমন ভাবে কাঁদবেন না। বিহান সাহসী পোলা বইলা আজকে এই স্মৃতিটুকু উদ্ধার করতে পারছে। ঠিকই বলেছেন লতিফ সাহেব, এই ছেলেই আপনার জামাই হওয়ার যোগ্য। আজ থেকে বিহান শুধু আপনারই জামাই না, সে গ্রামের সকলেরই জামাই। এইসব কথা শুনে ময়না তো লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। বিহানও অনেক লজ্জা পায়। আরে বিহান, আজ থেকে তোরে আর পথিক কব না, তুই আমাগোর পথিক দুলা ভাই রে। তোরা যে কি বলিস না, আমি কি এত কিছুর যোগ্য রে? আমার ঘর বাড়ি কিছুই নেই, সবাই আমার ওপর দয়া করেছে, এতেই আমি খুশি। এই গ্রামের মানুষ সবাই আমার প্রাণ। জমিদার মশাই এগিয়ে এসে বিহানকে অনেক আদর করল আর লতিফকে উদ্দেশ্য করে বলল, লতিফ, আজ তুমি যোগ্য একজন সুদর্শন যুবক পেয়েছ। ভুল তো করেছিলাম আমি অনেক বছর আগে। আমার বাবার কথা শুনে আমি আমার বোনের বিয়েতে রাজি হইনি, তারই অভিশাপ বহন করছি। কিন্তু আমি চাইব
তুমি তোমার মেয়েকে এই যোগ্য পথিকের হাতে তুলে দাও। পথিক ময়নাকে নিয়ে একটা সুখের সংসার করুক। ঠিক বলতাছেন জমিদার সাহেব, আমার আর কিচ্ছু চাই না। আমার মা মরা মাইয়াটা অল্লাইগা আমি একটা সুন্দর সুযোগ্য মানুষ খুঁজতেছিলাম, যে ভাতে নয় ভালোবাসা আমার মাইয়াটারে আগলায় রাখতে পারবো। বিহান বাবা, তুমি কিছু বলছো না কেন বাবা? আপনারা আমার গুরুজনের সমান। আমি ছোট থেকে এই গ্রামে বড় হয়েছি। আপনারা যে আমাকে এত ভালোবাসা দেবেন আমি কখনোই ভাবতে পারিনি। আজ আমি ধন্য, শুধু ময়নাকে নয়, আমি এই গ্রামের সকলকে পেয়েছি। মা ময়না, কোথায় গেলি? ময়না মনে হচ্ছে লজ্জা পেয়েছে, সে বাড়িতে চলে গিয়েছে। লতিফ, তাহলে বিহানকে সাথে করে বাড়িতে নিয়ে যাও, আর একটা শুভ দিন দেখে ময়নার বিহানের শুভ কাজটা সেরে ফেলো। মাওলানা সাহেব তো আছেই। আপনি যা কইবেন জমিদার মশাই তাই করমু, তাইলে আসি। এই বলে লতিফ জহুরা বিহানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে ঢুকতেই লতিফ দেখতে পেল তার মেয়ে টুকটুকে লাল বেনারসি পরে ছোট্ট একটা আয়না নিয়ে নিজের বউ হওয়ার সৌন্দর্য উপভোগ করছে। বাবাকে দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলল ময়না। আয় মা, এই দিকায়। বিহানের লগে তোর যে সম্বন্ধ করতাছি তাতে তো তোর কোনো আপত্তি নাই নাকি? সবই ঠিক আছে বাবা, কিন্তু তোমার ওই পথিক আমার হাতের খিচুড়ি আর শাল পোড়া যেন খেতে না চায়, তাহলে কিন্তু আমি বেশি বেশি শাল পিষে দেব। এই কথা শুনে জহুরা, বিহান, লতিফ সবাই হো হো করে হেসে দিল। বাবা বিহান, ছোটবেলায় ময়না তার মারে হারাইছে। মায়াটা আমার খুব শান্ত, ছোটবেলা থেকেই কেমনে আমার আগলায় রাখছে। আমি জানি আমার মাইয়া তোমারে অনেক সুখে রাখবো। তুমি আজ থেকে আমাগোর বাড়িতেই থাইকা যাও। তোমারে আর জানি কেউ পথিক না কইতে পারে, বুঝলা? তুমি ঠিকই বলেছো ভাইজান, পথিককে না দেখলে তো ভালোই লাগে না। আপনারা এত করে বলছেন, আপনাদের কথা ফেলার সাহস আমার নেই। ছোটবেলা থেকে স্নেহ, মায়া, মমতা দিয়ে আপনারা সবাই আমাকে বড় করেছেন। আজ এই তো আপনার সামনে আমি ময়নাকে গ্রহণ করলাম। ময়না আর বিহানের বিয়েটা হয়ে যায়। পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আরে পথিক নাকি? নতুন বউ নিয়া সংসার কেমন চলতেছে? এই বলতে বলতে কানাইয়ের গরু আজকেও আবার হাত ছেড়ে পালিয়ে যায়। এই দেখো দেখিনি কাণ্ড, কানাইদার গরু আবারও পালিয়ে গেছে। কানাইদা, তুমি একটা গরুও রাখতে পারো না, বিয়ে করে বউ রাখবে কি করে গো? রাস্তার ধারের একজন হু হু করে হেসে ওঠে। চলো কানাইদা, দুজনে মিলে তোমার গরু আগে ধরে নিয়ে আসি। বিহান আর কানাই একসাথে গরুর পিছু পিছু দৌড় শুরু করলো। আর এইভাবেই এই মজার গল্পটি শেষ হয়ে গেল। ও বুড়িমা, তোমাকে তো আজকাল দেখাই যায় না। তুমি কোথায় থাকো বলো তো? আমি কি আর আগের মতো আছি রে বাপ? এখন আমি অসুস্থ হয়ে গেছি। এখন সারা দিন রাত ঘরেই পড়ে থাকি। তা বললে হয় নাকি? অসুস্থ হলে ঘোরাফেরা করতে হয়, শরীর ও মন দুটোই ভালো থাকে। মনে তো চায়, কিন্তু শরীরেই তো কুলোয় না, তাই আর বেরোতেই পারি না। তাহলে তুমি চিকিৎসা করাচ্ছ না কেন? চিকিৎসা করালে তুমি সুস্থ হয়ে যাবে। চিকিৎসা করাতে টাকার প্রয়োজন, তুই তো জানিসই এই পৃথিবীতে আমার কেউ নেই। তুমি তো একটা কাজ করতে পারো, তোমার সেই শতবর্ষী আম গাছটা বিক্রি করতে পারো তুমি। আমিও ভাবছি সেই কথা। সেই কবে থেকে আম গাছ বড় করছি,
এখনো আম গাছে আম দেয় না। তাহলে আর গাছ রেখে কি লাভ? বিক্রি করে দাও, দুটো পয়সা হবে, চিকিৎসাও করাতে পারবে। বেশ, তাহলে তুই দেখিস তো কেউ গাছটা কিনবে কিনা। এবার আমি সত্যি সত্যি গাছটা বিক্রি করে দেব। তুমি গাছ সত্যি বিক্রি করবে? তাহলে আর অন্য জায়গায় কেন যাবে? আমি নিজেই গাছটা কিনে নেব। তাহলে তো ভালোই হয়, আমার ঝক্কি ঝামেলাও কমে গেল। ঠিক আছে, তাহলে আমি আমার সময় করে তোমার কাছে আসবো, না হয় টাকা নিয়ে, কেমন? বেশ, কিন্তু একটু তাড়াতাড়ি দেখিস। দেখতেই তো পাচ্ছিস আমার শরীরের অবস্থা ভালো নয়। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কাল বা পরশুর মধ্যেই তোমার সাথে দেখা করব। তুই আমায় বাঁচালি রে বাপ, আমি অনেক চিন্তায় ছিলাম। বুঝলে গিন্নি, বুড়ির সাথে আজকে আমার কথা হলো। বুড়ি নাকি আম গাছটা বিক্রি করে দেবে। আম গাছ বিক্রি করবে? কিন্তু কোনটা? ওই যে শতবর্ষী আম গাছ, সেটা? সেটাই বিক্রি করবে। আমি বললাম আমি নিজেই কিনে নেব। কেন? সেই আম গাছ দিয়ে তুমি আবার কি করবে? তুমি বোকা নাকি? কিছুই বুঝতে পারো না? ঘরের অবস্থা দেখেছো তুমি? আম গাছ দিয়ে কেউ আবার ঘর তোলে নাকি? তোমার কাছেই প্রথম শুনলাম আমি। আম গাছ দিয়ে কেউ ঘর তোলে না, কিন্তু ওটা শতবর্ষী আম গাছ, অনেক শক্তপোক্ত হবে। যদি তোমার ভালো মনে হয় তাহলে তুমি কিনতেই পারো। বুড়ি আর কি বলেছে? বলেছে 2-1 দিনের মধ্যেই তার সাথে যোগাযোগ করতে। বুড়ির শরীরের অবস্থাও তেমন ভালো না। কেন? আম গাছ বিক্রি করে সেই টাকা পয়সা দিয়ে নিজের চিকিৎসা করাবে নাকি? হ্যাঁ, সেটাই বলল। যদিও আমি প্রথমে এই বুদ্ধিটা বুড়িকে দিয়েছিলাম। তাহলে তো ভালোই হয়, বুড়িরও উপকার হলো আর আমাদেরও উপকার হলো। তবে বেশি পয়সা দিয়ে ফেলো না জানো। না না, কি বলছো? কম বেশি হবে কেন? যেটা দাম সেটা দিয়েই আনবো আমি। যাক, তাহলে এবার আমি নিশ্চিন্ত হলাম। এবার আমার বড় একটা ঘর হবে। তোমার জন্যই তো বড় ঘরের ব্যবস্থা করছি গো। তোমার অনেক দিনের স্বপ্ন ছিল এটা। হ্যাঁ হ্যাঁ, তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাতে হবে না, শুধু রান্নাটা একটু ভালোভাবে করো। রান্না তো এখন আর মুখে দেওয়া যায় না তোমার। চুপচাপ যা রান্না করেছি তাই খেয়ে নাও, না হলে ওইটুকু জুটবে না। থাক বাপু, আমার ভুল হয়ে গেছে। আমি এই রান্নাই খেতে পারবো। তাহলে শোনো না, তুমি কাল পরশুই ওই গাছটা কেনার ব্যবস্থা করো। তারপর যত দ্রুত সম্ভব ঘরটা আমরা তুলে ফেলবো। ঠিক আছে, তাই হবে। আরে মিথিলা বৌদি যে, এসো এসো, তোমার সাথে অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ গো, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। কতদিন মন খুলে কারোর সাথে কথাও বলতে পারি না। আমারও তো একই অবস্থা। তুমি তো এখন আর সকাল সকাল পুকুরেও আসো না। বাড়িতে অনেক কাজের চাপ, তাই তো পানি নিতে আসতে একটু দেরি হয়ে যায়। তবে আজ কিন্তু সকাল সকালই এসেছি। হ্যাঁ, সেই জন্যই তো তোমার সাথে আমার দেখা হয়ে গেল। এখন বলো কি অবস্থা? অবস্থা তো অনেক ভালো। তুমি তো জানোই আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটা বড় বাড়ি করা। হ্যাঁ, সেই স্বপ্নের কথা তো কয়েকবারই বলেছো আমাকে। এখন কি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে? বলতে পারো সেটাই। তোমার দাদা বুড়িমার কাছ থেকে ওই শতবর্ষী আম গাছটা কিনে নেবে। কি বলছো কি তুমি? তাহলে ওই আম গাছটা দিয়ে তোমরা নতুন ঘর তুলবে নাকি?
কথা তো তেমনই হচ্ছে, যদি আম গাছটা কিনতে পারি তাহলে সত্যিই খড়টা এবার তুলে ফেলবো। স্যার, ভালো একটা কাজ করেছো। বুড়িমা হঠাৎ করে রাজি হলো কি করে? রাজি হবে না কি হবে, বুড়ির শরীর খারাপ, চিকিৎসা করানোরও পয়সা নেই। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি, পয়সার জন্য বুড়ি তার শতবর্ষী আম গাছটাই বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, এতে আমাদেরও একটু উপকার হয়েছে। কতদিন ওই বাঁশপাতার ঘরে থাকবো আর। আমরাও খুব শীঘ্রই ঘর তুলবো। দেখো কবে তুলতে পারো, এখন তো আমরাই তুলে ফেলছি। ওই বাঁশপাতার ঘরে মানুষ থাকা যায় নাকি? তা তুমি ঠিকই বলেছ। আচ্ছা, ঘর তোলার পর না হয় তোমাদের ঘর দেখতে যাব। হ্যাঁ, তা তো অবশ্যই যাবে, যাবে না কেন? তাহলে আজ উঠি গো, বাড়িতে আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ গো, আবার না হয় কাল কথা হবে। আজ যাই গো তবে। তোমার ঘরে থেকে আমি সারা জীবন শুধু কষ্ট করে গেলাম, একটু সুখের মুখও দেখতে পারলাম না। আবার কি হলো? সবে মাত্র কাজ থেকে ফিরেছি, এখন তোমার চেঁচামেচি শুনতে কিন্তু ভালো লাগছে না আমার। আমি চেঁচামেচি করছি? আমার কথা তোমার কাছে চেঁচামেচি মনে হয়? তাহলে এটা কি করছো? আচ্ছা, বাদ দাও এখন। এখন বলো, চেঁচামেচি কেন করছো বলো। কেন করব না? ওই যে সিধু দাদাকে দেখছো, দাদা তার বউয়ের স্বপ্ন পূরণ করার জন্য নতুন ঘর তুলে দিচ্ছে। সিধু, তার পয়সা হয়েছে, সে তার বউকে ঘর তুলে দিতেই পারে, তুমি চেঁচামেচি করছো কেন বলো তো? কেন? তুমি আমায় একটা ঘর তুলে দিতে কেন পারো না? বুড়ি তার শতবর্ষী আম গাছটা বিক্রি করবে, তুমি সেটা কিনতে পারো না? কি বলছো? বুড়ি তার আম গাছ বিক্রি করে দেবে? তা নয় কি, বুড়ি সেই আম গাছ সিধু দাদা কিনে তারপর ঘর তুলবে। আমার চোখের সামনে বুড়ির গাছ কিনে নিয়ে সে নিজে ঘর তুলবে? এটা আমি হতে দিতে পারি না, কিছুতেই না। আমিও তো সেই কথাই বলছি, তুমি গাছটা কিনে নাও, তারপর নতুন ঘর করো। সেটাই করতে হবে দেখছি। যদি সিধু দাদা নিজে ঘর তুলে, তাহলে ওর ভাবে আমি তো টিকতেই পারবো না। আরে, ঘর তোলার আগে ওই বউ যা অহংকার শুরু করে দিয়েছে না, এতদিন ছিল বাঁশপাতার ঘরে, আর এখন বলে কিনা ওসব ঘরে মানুষ থাকে না। এই কথা তোমাকে বৌদি বলেছে? তার মানে তোমাকে বৌদি অপমান করেছে? আমি এই অপমানের প্রতিশোধ নেবই, তুমি একটা ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওই গাছ নিজেই কিনে আনবো। এবার তুমিও অহংকার করবে। এবার বেশ হয়েছে, আমি তো এইটার অপেক্ষায় ছিলাম। ও বাবা, তুই আমার বাড়িতে কি করছিস? আগে তো তুই কখনো আমার বাড়িতে আসিসনি। এসেছি একটা প্রয়োজনে, জানোই তো কাজ বাজ থাকে, সেজন্য কারো বাড়িতেও যেতে পারি না। তা তো আমি বুঝি। আচ্ছা বল, কি প্রয়োজনে এসেছিস? আমার মতো অভাগী তোর কি সাহায্য করতে পারে? এভাবে বলছো কেন? আমরা কি মরে গেছি নাকি? আমরা তো আছি তোমার পাশে। সে ভরসায় তো বেঁচে আছি রে বাবা। আচ্ছা শোনো, শুনলাম তুমি নাকি তোমার শতবর্ষী আম গাছটা বিক্রি করে দেবে। হ্যাঁ রে বাপ, হাতে একদম পয়সা নেই, চলতেও পারছি না, আর চিকিৎসাও করাতে পারছি না। আহারে, তুমি আগে আমাকে বলবে না? আমি তোমাকে কিছু সাহায্য করতে পারতাম। না রে, তোদেরও তো সংসার আছে, আমি অযথায় মানুষের কাছে কেন টাকা চাইবো? এমন কোনো কথা নয়, তোমার যখন লাগবে তুমি তখন চাইবে। এখন বলো, আম গাছটা কত দিয়ে বিক্রি করবে? বিক্রি তো মোটামুটি হয়েই গেছে, সিধু আমাকে কথা দিয়েছে
ও আমার আম গাছটা কিনে নেবে। না না বুড়িমা, তা বললে তো হবে না। ওই আম গাছ আমার বউয়ের পছন্দ হয়েছে, ওই আম গাছ আমি কিনতে চাই। তা কি করে হয়? আমি তো সিধুকেই বিক্রি করে দিয়েছি। বিক্রি করার কথা হয়েছে, সে দ্রুত তোমাকে টাকা দেয়নি, আমি তোমাকে নগদ টাকা দেব। সিধু তো বলেছে আমাকে নগদ টাকা দেবে। কিন্তু সিধুর থেকে বেশি টাকা আমি তোমাকে দেব। একবার ভেবে দেখো, সুযোগ কিন্তু বারবার আসে না। তাহলে আর কি, আমি রাজি। আমার জিনিস যেখানে পয়সা বেশি পাবো সেখানেই তো বিক্রি করব। এই তো এবার পথে এসেছো তুমি। তোমাকে আমি অনেক পয়সা দেব, কিন্তু এই গাছ সিধু দাদার কাছে বিক্রি করা যাবে না। আচ্ছা বেশ, তাই হবে। তুই শুধু আমাকে একটু পয়সা বাড়িয়ে দিস। বুড়িমা, ও বুড়িমা, কোথায় তুমি? একবার বাইরে এসো। কে? ও সিধু, এসেছিস? আয় বস। না গো বুড়িমা, বসতে আসিনি, তোমার টাকা নিয়ে এসেছি। তুমি টাকাটা রাখো, আমি আবার ওদিকে সমস্ত ব্যবস্থা করব। টাকা? কিসের টাকা নিয়ে এসেছিস? ও মা, গত পরশু তোমার সাথে কথা হলো না আমার, তুমি গাছ বিক্রি করবে, আর আমার তো টাকা নিয়ে আসার কথা ছিল। ও, সে আম গাছের কথা বলছিস? আম গাছ তো আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করেছো মানে? তোমার সাথে না আমার কথা হলো ওই আম গাছ আমি নেব? কথা হয়েছিল, কিন্তু তুই তো আমাকে টাকা দিসনি, তাই আমি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছি। কার কাছে বিক্রি করেছো তুমি? দেবেনের কাছে বিক্রি করেছি। এবার বুঝতে পেরেছি তুমি কেন গাছটা বিক্রি করেছো। দেবেন তোমাকে বেশি পয়সা দিয়েছে, তাই তো? হ্যাঁ, দেবেন আমায় বেশি পয়সা দিয়েছিল, তাই ওর কাছে এই গাছটা বিক্রি করেছি। কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে আমার কাছেই গাছ বিক্রি করবে। তাতে কি হয়েছে? আমি তো তোর টাকা নেইনি। আমার গাছ যেখানে পয়সা বেশি পাবো সেখানেই তো বিক্রি করব। ঠিক আছে, গাছ অন্য জায়গায় বিক্রি করেছো তাতে কষ্ট পাইনি, কিন্তু আমার সাথে যেটা করলে তাতে কষ্ট পেয়েছি। হ্যাঁ, এখন কষ্ট পেলে আমার কিছুই করার নেই। আমার অবস্থাটা তো একটু দেখতে হবে। তোমার অবস্থার জন্যই কিন্তু তোমাকে গাছ বিক্রি করার পরামর্শ আমি দিয়েছিলাম। তাতে কি হয়েছে? গাছ তো আর তুই নিয়ে যাসনি। আমার যাকে ইচ্ছে তার কাছেই বিক্রি করতে পারি। হ্যাঁ, তা তুমি অবশ্যই পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই আমার। তাহলে এখন তো কথা না বাড়িয়ে চলে যায় এখান থেকে। কি হলো সিধু, তোমার চোখ মুখ এমন দেখা যাচ্ছে কেন? কি হয়েছে? কি আর হবে, সবই আমার কপাল। যখনই ভাবি একটু ভালো কিছু করব, তখনই আর হয়ে ওঠে না। কেন, কি এমন হয়েছে? আপনি তো জানেন বুড়ির শতবর্ষী একটা আম গাছ রয়েছে, আমি সেটা বুড়িকে বিক্রি করার পরামর্শ দিয়েছিলাম। এটা তো ভালো কথা, আম গাছটায় কোনো আম তো দেয় না, তো আম গাছ রেখেই বা কি লাভ? হ্যাঁ সেটাই, তারপর আমি বলেছিলাম ওই আম গাছটা আমি কিনে নেব। বুড়ি আমাকে দিতে রাজিও হয়েছে। তারপর কি হলো? তারপর আর কি হবে, দেবেন সেটা বেশি টাকা দিয়ে বুড়ির কাছ থেকে কিনে নিয়েছে। বুড়ি তো তোমাকে কথা দিয়েছে,
তাহলে দেবেনকে বিক্রি করে দিল কেন? কারণ দেবেন নাকি বেশি পয়সা দিয়েছে। যদি আমাকে বলতো তাহলে তো আমিও বেশি পয়সা দিতাম। এটা তো বুড়ি ঠিক কাজ করেনি, এটা তো রীতিমতো অন্যায় হয়েছে। এবার বলুন বাবু, আমি কি করতে পারি? বুড়ি তো নিজের গাছ নিজের ইচ্ছায় বিক্রি করতেই পারে। তা অবশ্য ঠিক, কিন্তু বুঝে শুনে কাউকে কথা দেওয়া উচিত, তাই না? যদি তোমার কাছে বিক্রি না করে তাহলে তোমাকে কথা দিল কেন? তখন বুড়ি ভেবেছিল অন্য কোনো খদ্দের পাবে না, তাই আমার কাছে বিক্রি করতে রাজি হয়েছিল। এটা তো তোমার সাথে ভালো হলো না। আমি কি এটা নিয়ে বিচারের সভা করব নাকি, বলো? না না বাবু, বুড়ি এমনিতেই অসুস্থ মানুষ, তাকে নিয়ে এখন বিচার আচার করা উচিত নয়। দেখেছো, বুড়ি তোমার সাথে এমন একটা কাজ করলো, তবুও তুমি বুড়ির ভালো চাইছো। হতে পারে বুড়ি তার নিজের কথা রাখেনি, তাই বলে তো বুড়ির কোনো খারাপ আমি চাইতে পারি না, তাই না? তুমি খুব ভালো একটা ছেলে, দেখবে তোমার সাথে ঠিক ভালোটাই হবে। কি সর্বনাশ হলো গো! এবার আমার কি হবে? আমার যে সব শেষ হয়ে গেল। কি হলো বুড়ি? আম গাছ ভেঙে একদম চৌচির হয়ে গেছে, তাই না? দেখতেই তো পাচ্ছেন দেবাশিস বাবু, আমার আর কিছুই রইল না। থাকবে কিভাবে? তুমি যদি মানুষের সাথে অন্যায় কাজ করো তাহলে ভগবানও তোমার সাথে অন্যায় কাজ করবে। আমি কি কোনো অন্যায় কাজ করলাম? আমি তো কারোর সাথে কিছুই করিনি। কিছুই করনি? মনে করে দেখো তো, সিধুকে তুমি কথা দিয়েছিলে না এই আম গাছটা তার কাছে বিক্রি করবে? হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম, কিন্তু পরে আমি দেবেনের কাছে বিক্রি করেছি, কারণ দেবেন বেশি পয়সা দিয়েছে। যদি তুমি সিধুর কাছে চাইতে তাহলে সিধুও তোমাকে বেশি পয়সা দিত, কিন্তু তুমি সেটা করলে না। আমি তা বুঝতে পারিনি, কিন্তু তার সাথে ঝড়ের কি সম্পর্ক? এখনো কিছুই বুঝতে পারছো না? তুমি একজনকে ঠকিয়েছ, সেজন্য ভগবান তোমার আম গাছটাই ধ্বংস করে দিয়েছে। আমি এখন কি করব বাবু? আমার তো ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। এখন তো আর কিছুই করার নেই তোমার। এই আম গাছ কেউ কিনবে না। কিন্তু দেবেন তো আমায় পয়সা দিয়ে গেল। দেবেন কিছুক্ষণ পরে এসেই তোমার থেকে পয়সা নিয়ে নেবে। এই ভাঙা আম গাছ দেবেন কোনোভাবেই নেবে না। তাহলে কি একবার সিধুর সাথে কথা বলে দেখব, যদি সিধু আমার আম গাছটা কিনে নেয়? সেটা আমি সঠিক বলতে পারি না। আম গাছটা কিনলেও সিধুর এখন কোনো কাজে আসবে না, তাই মনে হয় সে আর নেবে না। তাহলে এখন আমি কি করতে পারি? তোমার এখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় নেই। দেখো বুড়িমা, তোমার এই ভাঙা আম গাছ নিয়ে আমার এখন কোনো কাজ নেই, বুঝলে? কিন্তু সেটা বললে হয় নাকি? তুমি তো টাকা দিয়ে ওই গাছটা নিয়েছো। আমি তোমাকে টাকা দিয়েছি ঠিকই, কিন্তু তোমার গাছে আমি একটা আঁচড়ও দেইনি, তাহলে গাছ আমার হলো কিভাবে? বলো বলো। যদি সিধু আমার থেকে গাছটা নিত তাহলেও আমার সাথে এমন করতো না। তাহলে তুমি ওর কাছে বিক্রি করতে। বেশি টাকার লোভে তুমি আমার কাছে কেন বিক্রি করলে, লোভী কোথাকার? তুই আমার সাথে এইভাবে কথা বলতে পারিস না।
অবশ্যই পারি আমি। তুমি আমার টাকা আমাকে ফেরত দাও। ওই আম গাছ আমি কোনোভাবেই নেব না। ওই আম গাছ বিক্রি করে দিয়েছি, টাকা তো আমি নিয়েই নিয়েছি, আবার কি? দেখো বুড়িমা, বেশি বাড়াবাড়ি করো না। যদি টাকা না দাও আমি কিন্তু বিচার বসাতে বাধ্য হব। বিচার বসালেও বিচার আমার পক্ষেই থাকবে। তোমাকে যেহেতু আমি টাকা দিয়ে কিনে নিতে পেরেছি, বিচারকেও কিন্তু টাকা দিয়ে কিনে নিতে পারবো। তুই আমার অসহায়ত্বের সুযোগ কেন নিচ্ছিস? আমি তোমার অসহায়ত্বের সুযোগ নিচ্ছি না, আমি শুধু আমার পাওনা টাকা ফেরত চাচ্ছি। ঠিক আছে, আমি তোর টাকা ফেরত দিয়ে দিচ্ছি, কিন্তু তুই আমার সাথে এই কাজটা ঠিক করলি না। তুমিই বা কত ঠিক কাজ করো, দাদাকে কথা দিয়ে বেশি টাকার লোভে আমার কাছে বিক্রি করলে? এই নেই তোর টাকা। আমি অন্যায় কাজ করেছিলাম বলেই অন্যায়ের ফল পেয়েছি, তুইও পাবি একদিন। ওসব জ্ঞানের কথা বাদ দাও তো। আর একটা কথা, বেশি লোভ করো না, বুঝলে? বেশি লোভ করলে এমনই হয়। সিধু, ও সিধু, বাড়িতে আছিস? কে? ও বুড়িমা, তুমি এসেছো? এসো এসো। শুনলাম তোমার আম গাছ নাকি ভেঙে গিয়েছে, কতটা ভেঙেছে? আর বলিস না রে, আমার অন্যায়ের ফল পেয়েছি, আম গাছটা ভেঙে একদম চৌচির হয়ে গেছে। কি বলছো বুড়িমা তুমি এসব? ঠিকই বলেছিস রে, তোর অভিশাপ লেগেছে আমার গাছের ওপর। আমি তোমাকে কোনো অভিশাপ দেইনি, সব সময় চেয়েছি তুমি যেন ভালো থাকো। আচ্ছা, আমার একটা উপকার করতে পারবি তোরা? উপকার? কি উপকার? তোরা ওই আম গাছটা কিনে নে না, তোরা যা দাম দিবি আমি তাতেই রাজি আছি। ওই আম গাছ আমরা আর কোনোভাবেই কিনতে পারবো না। হ্যাঁ বুড়িমা, আমরা আর কোনোভাবেই ওই আম গাছ কিনতে পারবো না। কেন রে? আম গাছটা তো খুব বড়, যদি কিনে নেস তাহলে অন্তত রান্নার কাছেও ব্যবহার করতে পারবি। তবুও বুড়িমা, আমি ওই আম গাছ আর কোনোভাবেই নেব না। কিন্তু আমার যে টাকার বেশ প্রয়োজন। আমাদের হাতে আর করার কিচ্ছু নেই, আমরা আর কোনোভাবেই তোমাকে সাহায্য করতে পারবো না। তোরাও আমায় এভাবে ফিরিয়ে দিস না, তোদেরকে আমি ভুল বুঝেছি, আমি টাকার লোভ করেছি। লোভ যেহেতু করেইছো, তো লোভের ফল তো ভোগ করতেই হবে বুড়িমা। তোরা আমার শারীরিক অসুস্থতার কথা তো ভালোভাবেই জানিস, এখন আমি কি করব? বেশ, তুমি যেহেতু এত করে বলছো, তোমার কিছু চিকিৎসার খরচ না হয় আমরা দেব, কিন্তু ওই আম গাছ আমরা নিতে পারবো না। তোরা খুব ভালো রে, তোদের সাথে আমি অনেক অন্যায় করে ফেলেছি, যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। আমরা তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, শুধু একটাই অনুরোধ, আর মানুষ ঠকিও না। আমি আর কখনো ঠকাবো না, আমি আমার পাপের ফল ভোগ করতে পেরেছি।